আব্দুল হামিদ সানির পতনটা কিন্তু ইংরেজরা সরাসরি আক্রমণ করে কিংবা রাশিয়া সরাসরি আক্রমণ করে করায়নি। তুর্কি ইয়াং তুর্ক যারা তুর্কি নজওয়ানরাই আব্দুল হামিদ সানিকে ক্ষমতা থেকে সরাইছে। আর এই পুরো নেরেটিভটা তাদের মাইন্ডসেটটা তৈরি করা হয়েছে মিডিয়া দিয়ে। গত 20 বছর যাবৎ আফগানিস্তানে কতজন নারী ধর্ষিতা হয়েছে, কতজনের বাচ্চাকে ড্রোন হামলা করে মারা হয়েছে, তাদের কি দুরবস্থা কোনোদিন দেখছেন? কিন্তু আপনি আজকে যান বিবিসিতে, আপনি গার্ডিয়ানের দেখেন, নিউ ইয়র্ক টাইমসে দেখেন, আফগানিস্তানের মেয়েরা পড়ার অধিকার পাচ্ছে না। এইটা নিয়ে তাদের মাথা ব্যথার শেষ নাই। আরে 2 দিন আগে তারা বাঁচার অধিকার পাচ্ছিল না, ওইটা নিয়ে কোনোদিন তোমাকে একটা প্রতিবেদন করতে দেখলাম না। তৎকালীন সময়ে পেপারে মিডিয়া সবসময় আসতো যে ইরাকে এমন অস্ত্র আছে যেটা পৃথিবী ধ্বংস করে দেবে। এটা কিভাবে করছে? এটা তো মিডিয়ার মাধ্যমে করছে। এরপরে ইরাকটাকে ধ্বংস করে দিল। আফগানিস্তানটাকে এখন যে প্রচারণা চালানো হয়, এই ধরনের প্রচারণা আগে পুরো পশ্চিমে চালায়, তারপর হামলা চালানো হয়েছে। আমাদের মাদ্রাসা আছে, আমাদের অন্য অনেক রাজনৈতিক দল আছে, আমরা প্রত্যেকটার কাউন্টার দিচ্ছি। আমরা কাউন্টার দিচ্ছি না শুধু এক জায়গায়। এখন পর্যন্ত সবচেয়ে ক্রিয়াশীল যে বিষয়টা, ওটার দিকে আমাদের কোনো নজর নেই, সেটা হলো মিডিয়া। আর ভাই যেটা বলছেন, আমি ইনসাফে কাজ করি, আর এতে করে মিডিয়ার টুকিটাকি জানাশোনা আছে। তবে আমি সে অর্থে মিডিয়া বিষয়ে কোনো এক্সপার্ট কেউ না। আচ্ছা, এখানে অনেক জ্ঞানী ভাইরা আছেন, পড়াশোনা করেনওয়ালা ভাইরা আছেন, তো তাদের সামনে কথা বলতে এমনিতেই ভয় লাগে। আমরা আজকে অনুষ্ঠানের যে মূল শিরোনাম আত্মপরিচয় বিষয়, আমি চেষ্টা করব আমার নির্দিষ্ট সময়ের মধ্যে কথাগুলো বলার। এর মধ্যে আত্মপরিচয় নিয়ে আমি অনেক দিন যাবৎ ভাবি, যারা ইনসাফের সাথে একটু পরিচিত আছেন জানেন, আমরা আত্মপরিচয় সংকট নামে একাধিক অনুষ্ঠান করছি, যেখানে দেশের মুফতি হারুন ইজার সাহেবরা, আল্লামা আতাউল্লাহ হাফিজজি থেকে শুরু করে মুসা আল হাফিজ ভাই, এখানে অন্য অনেকেই আসছেন, সেকুলার ঘরানার অনেকে আসছেন, জাতীয়তাবাদীর ঘরানার অনেকে আসছেন। আমি এটা অনেক দিন যাবৎ ফিল করি যে আমাদের আত্মপরিচয় সংকট আছে। আর কারো যদি আত্মপরিচয় সংকট থাকে, তো সে নিজের কাজটাও বোঝে না, কি করতে হবে সেটাও ঠিকঠাক বোঝে না, আর নিজে দুর্বল হয়ে থাকে। তো আমার ধারণা হলো, আমি মনে করি যে আত্মপরিচয় সংকটটা যতদিন না কাটবে, আমরা আওয়ামী হাসিনা বিদায় না, এরকম আরও অনেক কিছু বিদায় নেওয়ার পরও আমরা ঠিকঠাকভাবে নিজের অবস্থান পরিপক্ক করতে পারবো না। এখানে আমার তো দুর্ভাগ্য যে আমি অনেক দেরি করে আসছি, তো হয়তো নিশ্চয়ই এই আত্মপরিচয়ের উপর অনেক আলোচনা হয়েছে। আমি আমার আত্মপরিচয়ের বিষয়গুলো নিয়ে আমি আমার দৃষ্টিতে যেভাবে দেখি, একজন ইসলামপন্থীদের সাথে চলা মানুষ হিসাবে বা মিডিয়ায় কাজ করা মানুষ হিসাবে, আমাদের আত্মপরিচয় সংকটটা আসলে এই অবস্থায় গেল কখন? আমরা যদি এটা দেখি, আমরা প্রধানতম 47-এর পর এবং 71-এর পর থেকে পুরোপুরিভাবে আমাদের মধ্যে আত্মপরিচয় সংকট দেখা দিচ্ছে। এই যে ভাই কিছুক্ষণ আগে বলে গেলেন যে বাঙালি না মুসলিম, এই বিতর্কগুলো খুব বড় করে সামনে আসছে। আর এই বিতর্কগুলো সামনে আসার কারণে, বিতর্কগুলোকে সামনে আনার কারণে তো আত্মপরিচয় সংকট তৈরি হয়েছে আমাদের। আর এটার অন্যতম প্রধান বিষয় ছিল হলো ভাষা বিষয়টা। কারণ ভাষাভিত্তিক আধুনিক রাষ্ট্রর অনেক ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো, বা আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম একটা বড় প্রধান হাতিয়ার হলো ভাষা। তা আমাদের রাষ্ট্রটা 47-এ আমাদের রাষ্ট্র ধর্মকেন্দ্রিক তৈরি হলেও 71-এ রাষ্ট্র হয়ে গেছে ভাষাকেন্দ্রিক। ভাষাকেন্দ্রিক জাতীয়তাবাদের উপরে জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এতে করে আমরা আমাদের ইসলামপন্থীরা 71-এর পরে এসে আত্মপরিচয় সংকটে ভুগছি, এই জন্য যে আমরা এই ভাষার সাথে ইসলামপন্থীরা নিজেদেরকে সেভাবে মেশাতে পারি নাই। এইটা একটা প্রধানতম কারণ আমার মতে। আপনি যদি দেখেন 71-এর আগ পর্যন্ত ইসলামপন্থীরা মূল ধারার অংশ ছিল।
সেটা আপনি নির্বাচনেও দেখতে পাবেন, রাজনীতিতেও, জাতীয় রাজনীতিতে দেখতে পাবেন। এই জন্য আপনারা যদি 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন দেখেন, সেখানে সোহরাওয়ার্দী, শেরেবাংলা, মৌলানা ভাসানী, এর পাশাপাশি আরেকজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মৌলানা আতাহার আলী, যিনি সংসদীয় দলের নেতা ছিলেন নেজাম ইসলাম পার্টির হয়ে। কিন্তু আমরা 71-এ আসতে আসতে যেহেতু আমরা ভাষাভিত্তিক রাষ্ট্র গঠন করে ফেলছি, আর এই ভাষার উপরে আমাদের পড়াশোনা কম, সে অর্থে পড়াশোনা নাই। মোটা দাগে বাংলাদেশের ইসলামপন্থীরা কওমি মাদ্রাসা বা কিছু আংশিক আলিয়া মাদ্রাসার সাথে সম্পৃক্ত। তো কওমি মাদ্রাসাটা হলো আরবি ও উর্দু মিডিয়াম। এতে করে এই দুইটা, বিশেষ করে উর্দু মিডিয়াম, প্রাথমিক লেভেলটা পুরোটাই উর্দু মিডিয়াম মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। তো যেহেতু উর্দু ভাষাটা নিষিদ্ধ হয়ে গেছে, এতে করে আমরা ওই যে মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা জানি তুরস্কে একবার ভাষা নিষিদ্ধ হয়েছে, এটার বড় ধরনের ক্ষতি এদেরকে এখনও পোষাতে হচ্ছে। ভাষা নিষিদ্ধ বলতে আরবির বর্ণমালা নিষিদ্ধ হয়ে গেছে, এক ধরনের ভাষা নিষিদ্ধ। আমরা কিন্তু এ ধরনের দুইবার সম্মুখীন হয়েছি হিন্দুস্তানি মুসলমানরা না, আমরা মানে এই অঞ্চলের এই ভূখণ্ডের আমরা যারা আজকে বাংলাদেশে আছি, আমরা এই ধরনের দুইটা সম্মুখীন হয়েছি। একটা, ইংরেজরা যখন আসছে, যদিও তারা পুরোপুরি করে নাই, কিন্তু ভাষাকে চেঞ্জ করে তারা ফার্সির জায়গায় ইংরেজিকে নিয়ে আসছে। এতে করে অনেক শিক্ষিত লোক রাতারাতি মূর্খ হয়ে গেছে বা দ্বিতীয় শ্রেণীর শিক্ষিত হয়ে গেছে। আর আপনি যদি 71 দেখেন, রাতারাতি ধর্মীয় বড় বড় স্কলাররা, শিক্ষিত লোকরা, বড় বড় এক্সপার্টরা, তারা যেহেতু বাংলা ভাষা জানেন না, তারা মূর্খের কাতারে পড়ে গেছে, অশিক্ষিতর কাতারে পড়ে গেছে। তো এই থেকে আমাদের আত্মপরিচয় সংকট ওই জায়গাগুলো থেকেই শুরু। এছাড়াও অনেক বিষয় আছে। তো প্রধানতম ভাষাকেন্দ্রিক আমাদের একটা বিষয় আছে, আত্মপরিচয় আমাদের না দাঁড়ানোর পিছনে। এজন্য আমাদের উচিত ভাষাটাকে বোঝা। দুর্ভাগ্যজনক, ভাষা নিয়ে আমাদের আগ্রহের জায়গাটা অন্যরকম হয়ে গেছে। আমিও একসময় মনে করতাম যে এই ভাষাটা আসলে আমাদের না, এটার অক্ষরগুলো অনেকটা সংস্কৃতর মতো, এগুলো অক্ষরগুলো হিন্দির মতো, এগুলো বোধহয় আমাদের না। কিন্তু যে টুকিটাকি পড়াশোনার যখন সুযোগ হলো, এই বাংলা ভাষাটা মুসলিম শাসকদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখেন, আমরা এই অঞ্চলের মুসলমানরা, হিন্দুস্তানি মুসলমানরা দুইটা ভাষাকে ইসলামের ভাষা বানায় ফেলছি। একটা হলো ফার্সি ভাষা, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক ছিল না, এটা মাজুসিদের ভাষা, এটা ইসলামের শত্রুদের ভাষা বলতে পারি ওই সময়ের। মানে যদি এভাবে শত্রুদের কোনো ভাষা হয় না, ভাষার সাথে শত্রুতা হয় না। মাজুসিদের ভাষাটাকে ইসলামের ভাষা, নামাজ রোজা থেকে সব শব্দ ওখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। আর শঙ্কর জাতের হিন্দুস্তানি উর্দু ভাষা, যেটা অল্প কিছুদিন আগে প্রতিষ্ঠিত হলো, এই ভাষাটার ব্যাপারে যখন প্রথম উর্দু ভাষায় কোরআন তর্জমা করা হয়েছে, ওলামারা ফতোয়া দিছে এটা নাজায়েজ। এই দুইটা ভাষা ইসলামের ভাষা হয়ে গেছে। দুর্ভাগ্যজনক, যে ভাষাটা মুসলিম শাসকদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সংস্কৃতের বিপরীতে, ওই ভাষাটা, ওই বাংলা ভাষাটা ইসলামের ভাষা হয়নি। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে আত্মপরিচয় সংকটের একটা বড় অংশ কেটে যাবে। এই ভাষা আমাদের, এটা আমাদের শাসকরা তৈরি করছে ভাষা, এটা কেন আমরা কলকাতার ওয়ালাদের কাছ থেকে আমাদের নিতে হইল? সেটা আহমদ ছফা হোক, যে সমালোচনা ভাই বললেন, সে সমালোচনা করতো, কিন্তু সেও একটা গণ্ডির মধ্যে আটকে গেছে, মানদণ্ড কলকাতা। তো এই জায়গাটা লম্বা করার সুযোগ নাই। আরেকটা বিষয় হলো, আমাদের আত্মপরিচয়ের সংকটের আরেকটা বড় কারণ হলো, আমরা কিছু বিষয় অস্বীকার করি, কিছু বিষয় অস্বীকার না করা। এই আলাপটা একবারে আলাদাভাবে করা উচিত। আমি আমার মতো করে ছোট করে একটু বলার চেষ্টা করতেছি। বাঙালি না মুসলিম, বা আমরা যদি বাংলার ইসলাম না আরবের ইসলাম, এই কথাগুলো মানে সত্যিকার অর্থে এগুলো একেবারে ফাও আলাপ। ভাই, আমি বাঙালি, মানে আমার পূর্বপুরুষরা এখানে ছিল, আমি ভাত খাই, ডাল খাই, তা আমি কি এখন কি করব? আমি এই অর্থে তো আমি বাঙালি। আমার রুচি, আমার খাদ্য, আমার চেহারা, আমার পোশাক, সব কিছুর মধ্যে আমি আরবের সুন্না বা আরবের ধরনের পোশাক পরলেও সেটার মধ্যে বাঙালি মিশ্রণ ঢুকাইয়া দিই। বাঙালির তাঁতের কাপড় দিয়ে আমি জুব্বা বানাই। তো আমরা যে বাঙালি, এইটা কেন মানে ইসলামের সাথে
এটা কেন বাংলার ইসলাম আরবের ইসলাম হতে হবে? ইসলামটা তো ইসলাম কেউ নির্ধারিত করে দেয়নি যে এই খাবার খেতে হবে। মানে আরবের মুসলমানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় এই খাবার খেতে হবেন, ওই খাবার না খেলে কেউ মুসলমান হবে না, এরকম তো কোনো বিষয় নেই। তাহলে কেন বাংলার ইসলাম আর আরবের ইসলাম আলাদা করতে হবে? আমি ইসলামের মূল মানদণ্ড যেগুলো মানে আল্লাহ তাআলার হুকুম, এগুলো তো আরবে যেমন, সেটা পারস্যও তেমন, সেটা ইংল্যান্ডে গেলে সেখানেও তেমনই হবে, বাংলায় তেমনই হবে, একই রকম হবে। এই জায়গাগুলো বিতর্ক তোলাই হলো আত্মপরিচয় সংকটকে তৈরি করে দেওয়া। এক্ষেত্রে আমাদের দুই পক্ষেরই একটা বড় ধরনের, আমাদের ইসলামপন্থী যারা, তারাও বাঙালিটাকে, মানে আমরা যে আমাদের যে নিজস্বতা, আমার খাবার, আমার খাবারের রুচি, আমার অনুষ্ঠান, আমার সব কিছুতে তারা এটাকে আরবরা করে না বলে, বা আরেকটু যদি আমি খুলে বলি, আরবের শায়েখের কাছে হঠাৎ করে প্রশ্ন করলো যে বাঙালি মুসলমানরা এই কাজটা করে, তো আরবরা তো এই কাজটা জানে না, তো তিনি হয়তো বলে দিচ্ছেন না এটা তো ইসলামে নাই। আসলে এটা ইসলামে নাই, কারণ উনি এটা জানতেছেন না, এটা দেখেন নাই উনি এ ধরনের কিছু। কিন্তু এইটার সাথে তো ধর্মের সম্পর্ক নাই, হিন্দুত্ববাদের সম্পর্ক নাই, হিন্দুইজমের সম্পর্ক নাই, বা অন্য ধর্মের সম্পর্ক নাই, এটা বাঙালি মানুষের মানে সম্পর্ক। তো এই ক্ষেত্রে কেন আমি বাঙালি মুসলমান, আরবের মুসলমান, বাংলার ইসলাম, আরবের ইসলামকে আলাদা করি? আমার মূল মানদণ্ডগুলো ঠিক, মানে ইসলামের মানদণ্ড যেগুলো আল্লাহর হুকুম, এগুলোকে ঠিক রেখে আমি আমার কালচারটাকে মানলে সমস্যাটা কোথায়? এই আলাপগুলো আরও স্পষ্টভাবে আসলে আত্মপরিচয় সংকট কেটে যাবে অনেকটাই। আরেকটা এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হয় যেটা, এগুলো আমরা কিন্তু বুঝি অনেকটা, এই যে ভাষাকেন্দ্রিক সমস্যা, এটাও আমরা বুঝি। আমরা এটাও বুঝি যে আমাদের এখানে আমাদের বাংলার মুসলমান, এই জিনিসগুলো আমরা বুঝি। আমাদের বড় সমস্যা হয়ে যায় হলো যখন আমরা গঠন, মানে এটাকে শাসন ব্যবস্থা নিয়ে আলাপ করতে চাই, বা রাষ্ট্র পরিচালনার বিষয়, দিন কায়েমের বিষয় আলোচনা করতে চাই, তখন আমাদের মধ্যে আত্মপরিচয় সংকটটা আরও বড় ধরনের বিভাজন হয়ে যায়। এখানে আমরা নিজেদের মধ্যে অনেকগুলো পক্ষ হয়ে যাই, কারণ আমরা এখানে নির্ধারিত কোনো একটা উসুল আমরা দাঁড় করাতে পারি নাই। আর নির্ধারিত যে উসুল দরকার, একেবারে একটাই উসুল দরকার, এটাও যে না, এটা আমরা বুঝতে পারি না। আপনি দেখবেন আমাদের একটা অংশ যারা গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করে, এই জিনিসটাকে মানে এমনভাবে ঠেকানোর চেষ্টা করে, এই ঠেকানোটা এই পর্যায়ে চলে যায় যে তারা আর মনে হয় যে এরা মুসলমানই না, তাদের সাথে আমরা এক ধরনের মুসলমান, তারা আরেক ধরনের মুসলমান বানায় দেওয়া হয়। তো এই জায়গাগুলো আমাদের ক্লিয়ার হওয়া জরুরি। আমাদের এই অঞ্চল থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ওলামাদের পথ চলা শুরু হয়েছে। ওলামাদের পুরো পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে ওলামারা দল গঠন করে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন করছে আমাদের এই দেশে প্রথম। সেটা হলো মৌলানা আতহার আলীর নেতৃত্বে কিশোরগঞ্জে জমিয়তে উলামা ইসলামের একটা রাজনৈতিক শাখা করা হয়, নেজাম ইসলাম পার্টি, ওইটার মাধ্যমে আমরা গণতান্ত্রিক পথ চলা শুরু করছি। এই গণতান্ত্রিক পথ চলাটা সঠিক ছিল না বেঠিক ছিল, এইটা কার্যকরী না অকার্যকর, এই আলাপে না গিয়ে আমরা চলে যাই হলো এটা কুফরি না জায়েজি। এতে হয় কি, আরেকটা পক্ষ তৈরি হয়ে যায়। আপনারা নিশ্চয়ই মৌলানা সামিউল হক রহমতুল্লাহ আলাইহির নাম জানেন, বাবায় তালেবান বলা হয় ওনাকে, ফাদার অফ তালেবান বলা হয়। ওনার চেয়ে বড় মানে ইসলামী মানে পূর্ণভাবে পলিটিক্যাল ইসলাম আমি মনে করি এই অঞ্চলে ওনার চেয়ে বড় কেউ নাই। উনি যেমন জামিয়া হক্কানিয়ার মুহতামিম ছিলেন, উনি যেমন, ওনাকে বলা হয় তালেবানের জন্মদাতা, বা তালেবান ওনার ছাত্ররা তালেবান গঠন করছে। আবার একই সাথে উনি মৃত্যুর দিন, শহীদ শাহাদাত বরণের দিন পর্যন্ত উনি একটা রাজনৈতিক দলের প্রধানও ছিলেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা যত বিভক্ত হব, আমরা যদি আলাপ না করে বিভক্ত হব, আমাদের আত্মপরিচয় তত দুর্বল হবে। আচ্ছা, মিডিয়া বিষয় আমাকে কথা বলতে বলা হয়েছে। মিডিয়া বিষয় কথা বলাটা আসলে
মানে এই আধুনিক যুগে মিডিয়ার সংকটটাকে বোঝানো, এইটা বড় দুঃখের যে মিডিয়ার সমস্যা কি, মিডিয়ার দ্বারা কি হয় কি না হয় এগুলো বুঝানোটাই একটা কষ্টের, কারণ এত স্পষ্ট। তারপরও আমাদের শিক্ষিত শ্রেণীর কাছেও এটা বোঝাতে হয় যে মিডিয়ার মাধ্যমে কি ধরনের ক্ষতি আমাদের হচ্ছে। দেখেন, মিডিয়ার মাধ্যমে যে ষড়যন্ত্রটা, এটা আজকে শুরু হয়নি। মিডিয়ার মাধ্যমে ষড়যন্ত্রটা আমরা যদি দেখি আব্দুল হামিদ সানির সময় থেকে, মানে আমরা দালিলিকভাবে পাই ওই সময়টা থেকে এটা কার্যকরীভাবে শুরু হয়েছে। আপনি যদি দেখেন হার্টজেলের পরিচয় খোঁজেন, আপনি থিওডর হার্টজেল, যাকে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলা যায়, যে জায়নিজমের প্রতিষ্ঠাতা, হার্টজেল মূলত একজন সম্পাদক ছিলেন, একটা পত্রিকার সম্পাদক ছিলেন। হার্টজেল ওই সময়টায় হার্টজেল এবং তাদের এই মিডিয়া সেক্টরে কাজ করা লোক, ইহুদি এবং তাদের পৃষ্ঠপোষকদের এতটাই তারা অবস্থান পাকাপোক্ত করতে পারছিল দারুল খেলাফার মধ্যে, বলা হয় যে খলিফার ছেলে আব্দুল কাদের পর্যন্ত প্রভাবিত হয়ে গেছিল। আমি আমাদের একটা বুলেটিনের মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে আসছিলাম যে খেলাফত পতনের পরবর্তী সময়ে ইসলাম ব্যবস্থা বা খেলাফত ফিরে না আসার পিছনে অন্যতম দায়ী হলো মিডিয়াকে অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। তো তুর্কি একটা টিম আসছিল আমাদের অফিসে, তাদেরকে অনুবাদ করে বিষয়গুলো শোনানো হচ্ছিল। তো উনি বললেন যে, ওই স্কলার বললেন যে আপনি তো ভুল বলতেছেন, বরং খেলাফত ব্যবস্থা ধ্বংসের পিছনে প্রধানতম হাতিয়ার ছিল মিডিয়া। যে আমরা জানি যে খেলাফত ব্যবস্থা কিন্তু কোনো আক্রমণের ফলে উড়ে যায়নি। আব্দুল হামিদ সানিকে পতনের মাধ্যমে খেলাফত ব্যবস্থার মূলত পতন হয়ে গেছে। আব্দুল হামিদ সানির পতনটা কিন্তু ইংরেজরা সরাসরি আক্রমণ করে কিংবা রাশিয়া সরাসরি আক্রমণ করে করায়নি। এইটা হয়েছে হলো ইয়াং তুর্ক যারা, তুর্কি নজওয়ানরাই আব্দুল হামিদ সানিকে ক্ষমতা থেকে সরাইছে। আর এই পুরো নেরেটিভটা, তাদের মাইন্ডসেটটা তৈরি করা হয়েছে মিডিয়া দিয়ে। এবং এইটা এখন পর্যন্ত যদি আপনারা দেখেন, আমাদের দেশ, আপনারা যারা আমার চেয়ে বয়সে 10 বছরে বড় হবেন, আপনারা যারা 2000-এর আগের প্রজন্ম বাংলাদেশ দেখছেন এবং 2007-8 থেকে 5-6 থেকে যে বাংলাদেশ, এটার মধ্যে বিশাল পার্থক্য। এই পার্থক্যটা তৈরি করে দিছে মিডিয়া। এই যে ইসলাম বিদ্বেষটাকে প্রকাশ্য আসার সুযোগ দেওয়া, আপনি ইসলাম বিদ্বেষী শাহরিয়ার কবিরদেরকে আগেও পাবেন, তাদের ম্যাগাজিনে কিছু লেখা এখনও পাবেন, ইসলাম বিদ্বেষী লেখা ছিল। কিন্তু এইটাকে প্রকাশ্য করে দেওয়া এবং নতুন এক ধর্মের মতো করে বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতির প্রধান উৎসব, বাঙালি জাতির মহান নেতা সব কিছু তৈরি করা হলো। এই জিনিসটা এগুলো কিন্তু 2000-এর আগে ছিল না, বা 2005-এর আগেও ছিল না। মিডিয়ার মাধ্যমে তারা এই জিনিসগুলোকে প্রতিষ্ঠিত করছে। তো এইটা এতটাই পরিষ্কার যে এটাকে নিয়ে খুব লম্বা করে কথা বলার প্রয়োজন নেই। বরং আমরা যদি ফোকাস দেই যে এই ব্যবস্থাপনাটাকে ভেঙে দেওয়া, একটা উদাহরণ দেই। আপনি বাংলাদেশের এই মিডিয়া পাড়া কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করে, আমি এটা প্রায় বলি যে নেপালে ত্রিভুবন বিমানবন্দরে একটা বিমান দুর্ঘটনা হলো, দুর্ঘটনায় প্রচুর বাংলাদেশের বেশ কয়েকজন মানুষ মারা গেছে। পরের দিন বা দুই তিন দিন পরে শুক্রবার বা শনিবারে প্রথম আলোতে বিশাল করে 4 কলামে হেডিং দিয়ে শোকাহত বাংলাদেশ, শহীদ মিনারের সিঁড়ি, 1 ডজন মোমবাতি, 2-3 ফিটের একটা ব্যানার। মানে শামসুর রহমানের পরিবারের লোকেরাও আমি জানি যে তার মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়ায়, আর প্রথম আলো দেখাচ্ছে শোকাহত বাংলাদেশ হলো এটা। আমি বাইতুল মোকাররমের মুসল্লি ছিলাম ওই সময়, মানে আমার অফিস বাইতুল মোকাররমের সামনেই ছিল। ওই শুক্রবারে বড় ধরনের দোয়া হয়েছে ওই ত্রিভুবন বিমানবন্দরে যারা ইন্তেকাল করছে তাদেরকে নিয়ে। তা আপনি এই প্রথম আলো গংরা এই বয়ান এভাবেই তৈরি করে, যেটা মূল জনগোষ্ঠী থেকে একেবারে বিচ্ছিন্ন। এই জিনিসটা এখন যদি আমাদের শিক্ষিত ভাইদেরকে, শিক্ষিত সমাজকে আবারও বোঝাতে হয়, এটা দুঃখজনক। আর আন্তর্জাতিক মিডিয়া যদি ধরেন, আপনি গত
20 বছর যাবৎ আফগানিস্তানে কতজন নারী ধর্ষিতা হয়েছে, কতজনের বাচ্চাকে ড্রোন হামলা করে মারা হয়েছে, তাদের কি দুরবস্থা কোনোদিন দেখছেন? কোনোদিন? কিন্তু আপনি আজকে যান বিবিসিতে, আপনি গার্ডিয়ানের দেখেন, নিউ ইয়র্ক টাইমসে দেখেন, আফগানিস্তানের মেয়েরা পড়ার অধিকার পাচ্ছে না। এইটা নিয়ে তাদের মাথা ব্যথার শেষ নাই, তারা স্কুলে যেতে পারতেছে না। আরে 2 দিন আগে তারা বাঁচার অধিকার পাচ্ছিল না, তুমি ওইটা নিয়ে কোনোদিন তোমাকে একটা প্রতিবেদন করতে দেখলাম না। প্রতিবেদন কখন হচ্ছে? যখন বলা হচ্ছে তারা নেকাব খোলার অধিকার পাচ্ছে না। এই যে মিডিয়া হলো, দেখেন এগুলো হাস্যকর না, এইভাবে তৈরি করা হয়েছে, এইভাবে মাইন্ড সেট আপ করে ফেলা হয়েছে পুরো বিশ্বে। আপনি যখন এই যে আলাপ কেন হয় না, এগুলো আলাপের সুযোগ আমরা পাই না আসলে। আপনি দেখেন ইরাক আক্রমণের আগে মিডিয়ার মাধ্যমে তো নেগেটিভটা তৈরি করা হয়েছিল যে ইরাকে ভয়ঙ্কর অস্ত্র আছে। যাদের বয়স হয়েছিল তারা জানবেন, তৎকালীন সময়ে পেপারে মিডিয়া সবসময় আসতো যে ইরাকে এমন অস্ত্র আছে যেটা পৃথিবী ধ্বংস করে দেবে। এটা কিভাবে করছে? এটা তো মিডিয়ার মাধ্যমে করছে। এরপরে ইরাকটাকে ধ্বংস করে দিল। আফগানিস্তানটাকে এখন কিছুটা আন্দাজ করতে পারেন, এখন যে প্রচারণা চালানো হয়, এই ধরনের প্রচারণা আগে পুরো পশ্চিমে চালায়, তারপর হামলা চালানো হয়েছে। মিডিয়া আজকে এই আওয়ামী শাসনকে টিকিয়ে রাখছে কে? এই টিকিয়ে রাখা শুধুমাত্র, আপনি পুলিশ দেখতেছেন, তো পুলিশ আবার পারলো না কেন? শোনেন, আমরা যদি মূল ফোকাসে না তাকাই, আমাদের আত্মপরিচয় না, আমাদের কোনো কিছুই দাঁড়াবে না। আমরা কখনোই বুঝতে পারি না যে আমাদের মূল জায়গা সংকটটা কোথায়। তো আপনি এবার যদি আমরা আসি সংকট, তো প্রথম বিষয় হলো, আপনি যদি না বোঝেন যে মিডিয়া আপনাকে কিভাবে আক্রান্ত করতেছে, তো ওই জায়গা থেকে আপনি কোনোদিনও বের হতে পারবেন না। আর আপনি দেখেন, আমাদের মাদ্রাসা আছে, আমাদের অন্য অনেক রাজনৈতিক দল আছে, আমরা প্রত্যেকটার কাউন্টার দিচ্ছি। আমরা কাউন্টার দিচ্ছি না শুধু এক জায়গায়, যেটা ওই যে আব্দুল হামিদ সানির পতনের সময় থেকে কাজ করতেছে, এখন পর্যন্ত সবচেয়ে ক্রিয়াশীল যে বিষয়টা, ওটার দিকে আমাদের কোনো নজর নেই, সেটা হলো মিডিয়া। আপনি বলবেন যারা মিথ্যে বলতেছে, তো আপনি তো প্রথম আলো পড়তেছেন, আপনি পড়তেছেন না? শিক্ষিত শ্রেণীর এখনও বড় একটা অংশ প্রথম আলোই পড়ে। আপনি তো দেখতেছেন টেলিভিশন। এখনকার সময় যদি দেখেন, এই যে সমন্বয়কদের মধ্যে আমাদের এখানে বড় ভাই আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনার ছাত্রদের মধ্যে আপনি সমন্বয়ক কাকে চেনেন? যাদেরকে মিডিয়া হাইলাইট করতেছে। আপনি এমন 2-1জন সমন্বয়ক পাবেন যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু তারা শুধু ইসলামপন্থী হওয়ার কারণে তাদের আলোচনা নাই। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, 5 নম্বর সমন্বয়ককে আপনারা চিনেন, নাম বলতে পারবেন? 1 নম্বর নাহিদ ইসলাম, 2 নম্বর সার্জিস, 3 নম্বর হাসানাত, 4 নম্বর আসিফ, 5 নম্বর জনকে একজনও বলতে পারতেছেন না। এটাই হলো ব্যর্থতা। কারণ এই যে 5 নম্বর জনের উপর একটা ট্যাগ দেওয়া হয়েছে, সে ইসলামপন্থী, তার ফেসবুক প্রোফাইলে কাভার ফটোতে কালেমার পতাকা দেওয়া। এই তো ভাই বলছে। এইটা হলো মিডিয়া। এক রিসেন্ট আপনি হয়তো অনেকের নাম জানতেছেন, কিন্তু 5 নম্বর সমন্বয়কের নামে আপনি জানেন না, কারণ তার চিন্তার মধ্যে ইসলামপন্থা আছে। তো ভাই, আপনাকে বুঝতে হবে হলো, এই ব্যবস্থা থেকে উদ্ধার হতে হলে বিকল্প কিছু করতে হবে। আমি একটু মিডিয়ার অবস্থা কি বাংলাদেশে, আপনারা ভাই এখানে পড়াশোনা করনেওয়ালা ছেলেরা আসছেন, ভাইয়েরা আসছেন, দুঃখিত, ওই আমরা কৌমি মাদ্রাসা কেন্দ্রিক কথাবার্তা বলি তো ছেলেরা বলে ফেলি, মাফ করবেন এই জন্য। প্রথম বিষয় হলো, এই জাতি বুঝে না যে তার রোগ কী, সেটা 47ও বোঝে নাই ঠিকঠাকভাবে। যদি বুঝতো তাহলে দেশ গড়ে দিল আলেমোলামারা, রাষ্ট্র গড়ে দিল আলেমোলামারা। একটু বাড়াইয়া বলতেছি, যেহেতু আমি কৌমি মাদ্রাসা সংশ্লিষ্ট, এই জন্য বাড়াইয়া বলতেছি। এরকম না ভাই, একটু পড়াশোনা করলে জানতে পারবেন। এই আসাম অঞ্চল থেকে সিলেট না পাইলে পূর্ববঙ্গ হয় না ঠিকঠাকভাবে, সীমান্ত প্রদেশ না পাইলে পশ্চিম পাকিস্তান হয় না। কারা করছে এগুলো? শেখ মুজিবরা করছে? জিন্নার কথাই হয়ে গেছে? না, বরং আপনি সেকুলারদের কথার মধ্যে পাবেন মৌলানা মাদানি, এদেরকে
এই অঞ্চলটাকে ভারতের অংশ করার জন্য প্রচারণা চালাইছে। কিন্তু আপনি এটা পাবেন না মৌলানা আতহার আলী, মৌলানা সাব্বির আহমদ উসমানী, মৌলানা জাফর আহমদ উসমানী, মুফতি শফি রহমতুল্লাহ আলাই, ওনারা জান প্রাণ দিয়ে প্রচারণা চালায় এই অংশগুলোকে পূর্ববঙ্গের অংশ এবং ওই দিকে সীমান্ত প্রদেশ আজকের খাইবার পাখতুনখাওয়াটাকে পশ্চিম পাকিস্তানের অংশ করছিল। হয়তো এগুলো তো হিন্দুস্তানের অংশ হয়ে যায়। ওলামারা দেশ গড়ে দিল। জিন্না বলছিল যে মৌলানা মাদানির বিপরীতে আমার কাছে শাইখুল ইসলাম সাব্বির আহমদ উসমানী আছে, আমাদের এখানে সাব্বির আহমদ উসমানীর আলাপে নাই। এই যে সংকট, সাব্বির আহমদ উসমানী কে ছিলেন ওলামাদের অনেকেই জানে না। মৌলানা মাদানি যখন সদরে মোদাররিস দেওবন্দের, যারা কওমি সংশ্লিষ্ট এরা বুঝবেন, সদরে মুদাররিস, তখন মৌলানা সাব্বির আহমদ উসমানী দেওবন্দের সদরে মোহতামিম। মৌলানা সাব্বির আহমদ উসমানীর নামও নাই, কারণ মৌলানা সাব্বির আহমদ উসমানীর নাম যদি আসে আত্মপরিচয় সংকট কেটে যাবে। তো এই রাষ্ট্র বানাইছে আমাদের ইসলামপন্থীরা। আজকে যেমন আপনি এই আন্দোলন বলেন, কোটা আন্দোলন বলেন, এই জায়গায় যদি ইসলামপন্থাকে না আনা হয়, ইসলামপন্থার শব্দ ব্যবহার না করা হয়, ইসলামপন্থাকে কাছে না ডাকা হয়, সফল হয় না। সেটা 47-এও ছিল। আপনি এই আলাপগুলো পাবেন না, আমরা করি না। আমাদের সংকটের মূল জায়গায় যেতে হবে। মিডিয়া ব্যবস্থা, আমি ফিরে আসি। মিডিয়া দেখেন, আমাদের প্রথমত হলো আমরা রোগ বুঝে আমাদের এটার প্রতিকার ব্যবস্থা করতে হবে। মিডিয়া যদি আপনি খোঁজেন, আপনি মিডিয়া হবে কি করে? আমি বাংলাদেশের প্রথম ইসলামী ঘরানার অনলাইন পোর্টালের সম্পাদক, যেটা 14 সালের 5 মে প্রতিষ্ঠিত হয়েছে। শাপলা চত্বরের ঠিক 1 বছর যেদিন হয়েছে, ওই দিন হাটাজারি মাদ্রাসার ভিতরে উদ্বোধন হয়েছে। এটার প্রতিষ্ঠাতা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। আপনারা অবাক হইয়েন না, আমি অনুরোধ করব, আজকের দিন পর্যন্ত, আজকের 27 তারিখ পর্যন্ত মাহফুজ খন্দকারের 1 পয়সা বেতন নাই। আমি পেটে ভাতে খাটি। আমি মাহফুজ খন্দকার 14 সালের 5 মে থেকে আজকের 27শে সেপ্টেম্বর পর্যন্ত আমার 1 পয়সা বেতন নাই, আমার পরিবার নাই, আমি পড়ে আছি। তো অবাক হইয়েন না, লাভ নাই অবাক হয়ে। আমাদের 300 কোটি টাকা দিয়ে মসজিদ করা হয়, কিন্তু মিডিয়া যদি না যায় এগুলো ছবি, এটা সংকটে তো বোঝে না, কি আলাপ করব? আপনি সংকট বুঝাইতে তো পারি নাই। আরে ভাই, আপনি এক প্রথম আলোকে ঠেকাইতে পারবেন? প্রথম আলো, এই যে হামলা হলো হিন্দু বাড়িদের উপরে, হিন্দুদের উপর হামলা হয়েছে, অমুসলিমদের উপর হামলা হয়েছে, সে রিপোর্ট করলো, তার দলিল হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হেফাজতের লিস্ট তো কোনোদিন তাদের কাছে গ্রহণযোগ্য হয় না। অধিকার যখন লিস্টে একদম নাম পরিবার সহ দিছে, তখনও তো সেটা গ্রহণযোগ্য হয় নাই। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ছিল আওয়ামী লীগ, মার খাইছে আওয়ামী লীগ বলে। আরে মুসলমান, এখন মুসলমান একটা লিস্ট করুক, এই পরিমাণ মুসলমান এখানে আওয়ামী লীগ এই সরকার পতনের পরে মার খাইছি। আমাদের মিডিয়া সন্ত্রাস যদি আমরা না বুঝি, ভাই, এরকম সেমিনার 1000টা করে আত্মপরিচয় সংকটের জন্য লড়াই করে, মিছিল করে, মিটিং করে, ওই আন্দোলন হয়ে গেছে। 5 নাম্বার সমন্বয়ক, 6 নাম্বার সমন্বয়কের নাম আপনি জানবেন না। 9 দফা ঘোষণা করছে আব্দুল কাদের, ইসলামপন্থী, আউট। তারপর ও জোর করে একটু সামনে আসতেছে। মাহিনকে তো আপনারা চিনেই না। এইটা হলো মিডিয়া। আর যারা চেষ্টা করে তাদের অবস্থা তো আমি বললাম। 14 সালের 5 মে থেকে অফিসিয়ালি আমি ইনসাফের সম্পাদক। আজকে 27 সেপ্টেম্বর পর্যন্ত আমার ওয়াল্লাহি আমার 1 পয়সা বেতন নাই। আমি শুধুমাত্র পেটে ভাতে খাটি। আমার ছেলেরা যারা, দুঃখিত, আমার সহকর্মীরা যারা একটু এক্সপার্ট হয়, আমার ছাত্ররা, এদেরকে আমি অন্য পত্রিকার জন্য ছেড়ে দিই। মাশাআল্লাহ, অনেকে জাতীয় পত্রিকার সহ সম্পাদক আছে, কেউ বার্তা সম্পাদকের দায়িত্বে আছে, বড় বড় জায়গায় আছে। এর নাম বললে আবার সমস্যা, এই জন্য নাম বলতেছি না। যারা আমার সাথে ব্যক্তিগত পরিচয় ওরা জানেন। তো ভাই, অবস্থা যদি আপনি না বোঝেন, সমস্যা যদি না বোঝেন, সংকটের সমাধান হবে না, আত্মপরিচয়ও ঠিকঠাক হবে না। আমি
আমি ভাইদেরকে অনুরোধ করব, প্রথমত আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা আয়োজনের জন্য। আর আমি আসলে যে চিন্তায় আসছিলাম টাইমিংটা ঠিকঠাক রাখা। আমরা ভাই বক্তা না, আমরা 5 মিনিটে 10 মিনিটে কথা বলার ওই যোগ্যতাই আমাদের নাই, এটা কোনো কালে আমরা পারবো না। আমাদেরকে মোজাকারা ধরনের যদি ডাকেন, দুঃখ বলার জন্য ডাকেন, সমস্যা কোথায় কোথায় এগুলো খুঁজে বের করার জন্য ডাকেন, ওইভাবে ডাকবেন, আমরা ওই জায়গায় কথা বলার জন্য চেষ্টা করব। এই ঠিকঠাক শোনা, হ্যাঁ, একটু জোশ আসা, এসব বক্তার জন্য আলাদা ক্যাটাগরি আছে। আমরা হলাম একেবারে আড়ালে থাকা মানুষ, আমাদেরকে আড়ালে থাকলেই ভালো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। আমি ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটাও একটা মিডিয়ার মতো, মিডিয়ার সংশ্লিষ্ট, ওনারা ভিডিও সেক্টরটা নিয়ে ভালো কাজ করেন। আমি এই জন্যই মূলত আসা। আমার শরীর খারাপ, আজকে সারাদিন অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছি, তো আপনাদের আমানতটা রক্ষা করার জন্য আসছি। আমি জানি, যেটা আমি শুরুতে বলছি, আমি আপনাদের যে চাহিদা ছিল, আপনাদের যে আমানত ছিল, এটা রক্ষা করতে পারিনি, আমাকে ক্ষমা করবেন এই জন্য। আর আপনাদের সবার জন্য শুভকামনা, এই প্রোগ্রামের আয়োজকদের জন্য শুভকামনা। আমাদের যারা পরবর্তী বক্তা আছেন, নিশ্চয়ই আপনারা তাদের বক্তব্য শুনে অনেক উপকৃত হবেন। আমিও চেষ্টা করব, বসবো, উপকৃত হব। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।